আপনার হাতে কি কখনো নোকিয়ার ফোন ছিল? নোকিয়া 3310, সেই আইকনিক রিংটোন আর স্নেক গেম, এগুলো ছিল শুধু ফোন নয়, একটা যুগের প্রতীক। 2007 সালে নোকিয়া ছিল মোবাইল দুনিয়ার অপ্রতিদ্বন্দ্বী সম্রাট। বিশ্বের প্রায় অর্ধেক মোবাইল বাজার তাদের হাতে। কিন্তু মাত্র কয়েক বছরে এই জায়ান্ট কোম্পানিটি ধ্বংসস্তূপে পরিণত হয়। কি হলো, কেন এমন পতন? আজকের ভিডিওতে আমরা খুঁজে বের করব নোকিয়ার উত্থান আর পতনের পেছনে গল্প। একটা গল্প যা শুধু প্রযুক্তির নয়, ভুল সিদ্ধান্ত, অতিরিক্ত আত্মবিশ্বাস আর পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে না পারার ব্যর্থতার। তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ থাকলো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নোকিয়ার গল্প শুরু হয় অনেক আগে, 1865 সালে। ফিনল্যান্ডের তামেপ্রে শহরে ফ্রেডরিক ইডেস্ট্যাম নামে একজন ইঞ্জিনিয়ার একটি কাঠের পাল্প মিল তৈরি করেন। এই কোম্পানির নাম হয় নোকিয়া, নোকিয়ান বৃত্তানুদির নাম অনুসারে। তখন কেউ কল্পনাও করেনি যে এই ছোট্ট কোম্পানিটি একদিন মোবাইল ফোনের দুনিয়ায় রাজত্ব করবে। 1900-এর দশকে নোকিয়া শুধু কাগজ তৈরি করত না, তারা রাবার বুট, গাড়ির টায়ার, এমনকি টেলিগ্রাফের তারও বানাতো। 1960-এর দশকে তারা ইলেকট্রনিক্সের দিকে ঝুঁকে পড়ে, কিন্তু মোবাইল ফোনের জগতে তাদের প্রবেশ শুরু হয় 1970-এর দশকে। ফিনল্যান্ডের মতো বিশাল কিন্তু জনবিরল দেশে মানুষের মধ্যে যোগাযোগের জন্য মোবাইল প্রযুক্তি ছিল একটা বিপ্লবের সম্ভাবনা। 1982 সালে নোকিয়া তাদের প্রথম মোবাইল ফোন মোবিরা সিনেটর বাজারে আনে। এটা ছিল একটা গাড়িতে ব্যবহার করার ফোন, ওজন প্রায় 9.8 কেজি। তখনকার দিনে এটা ছিল বিলাসিতা। তারপর 1987 সালে আসে মোবিরা সিটিম্যান, প্রথম হ্যান্ডলেড মোবাইল ফোন। এটা এত জনপ্রিয় হয় যে সোভিয়েত ইউনিয়নের নেতা মিখাইল গর্বাচেভ এটি ব্যবহার করেন। এই ফোনের দাম ছিল প্রায় $4,500, যা আজকের হিসাবে প্রায় $10,000। তবুও এটি বিশ্বের ধনীদের মধ্যে ব্যাপকভাবে জনপ্রিয়তা বৃদ্ধি করে। নোকিয়ার সাফল্যের পেছনে ছিল তাদের উদ্ভাবনী চিন্তা। ফিনল্যান্ডের ঠান্ডা আবহাওয়া আর ছোট জনসংখ্যা তাদের বাধ্য করেছিল এমন প্রযুক্তি তৈরি করতে যা দূরত্ব কমিয়ে আনতে পারে। নোকিয়ার প্রকৌশলীরা ছিলেন বিশ্বের সেরাদের মধ্যে অন্যতম। তারা শুধু একটা ফোন বানায়নি, একটা বিশ্বাস তৈরি করেছিল। নোকিয়া মানে টেকসই এবং নির্ভরযোগ্য। 1992 সালে নোকিয়া তাদের প্রথম ডিজিটাল জিএসএম ফোন নোকিয়া 1011 লঞ্চ করে। এটা ছিল মোবাইল ফোনের ইতিহাসে একটা মাইলফলক। এই ফোন দিয়ে প্রথমবার SMS পাঠানো সম্ভব হয়। তারপর 1994 সালে আসে নোকিয়া 2100 সিরিজ। এই ফোনে প্রথমবার নোকিয়ার রিংটোন ব্যবহার করা হয়, যা আজও আমাদের কানে বাজে। নোকিয়া ভেবেছিল এই ফোন 4 লাখ বিক্রি হবে, কিন্তু বিক্রি হয় 2 কোটি ইউনিট। 1998 সালে নোকিয়া বিশ্বের 1 নম্বর মোবাইল ফোন কোম্পানি হয়ে যায়। তাদের ফোন ছিল টেকসই। নোকিয়া 3310 প্রায় অবিনশ্বর, মাটিতে পড়লেও ভাঙত না। এছাড়া এগুলো ছিল সাশ্রয়ী। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে নোকিয়ার ফোন ছিল মধ্যবিত্তদের জন্য স্বপ্ন। 2000 সালে নোকিয়া 3310 লঞ্চ হয়, যা বিক্রি হয় 126 মিলিয়ন ইউনিট। এই ফোনে স্নেক গেম ছিল আমাদের শৈশবের সেরা বন্ধু। ক্লাসের পেছনের বেঞ্চে বা বাসে বসে কে না এটা খেলেছে। নোকিয়া শুধু বেসিক ফোনেই থেমে থাকেনি, তারা উদ্ভাবনের পথে এগিয়ে যায়। 2003 সালে নোকিয়া 7600 লঞ্চ করে, যা ছিল একটা ফ্যাশন ফোন। এর অদ্ভুত ডিজাইন ছিল তরুণদের কাছে একটা হিট প্রোডাক্ট। এই বছর আসে এঙ্গেজ নামে একটা গেমিং ফোন। এটা ছিল মোবাইল গেমিংয়ের প্রথম ধাপ। নোকিয়া শুধু ফোন বানায়নি, তারা একটা সংস্কৃতিও তৈরি করেছিল। নোকিয়ার সাফল্য ফিনল্যান্ডের জন্য ছিল অভাবনীয়। 1998 থেকে 2007 সালের মধ্যে নোকিয়া ফিনল্যান্ডের অর্থনীতির 25% বৃদ্ধিতে অবদান রাখে। তাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বাজেট ছিল ফিনল্যান্ড সরকারের বাজেটের চেয়েও অনেক বড়। 2007 সালে নোকিয়ার মার্কেট শেয়ার ছিল 49.4%, যা বিশ্বের যে কোনো মোবাইল কোম্পানির জন্য একটা রেকর্ড। বাংলাদেশে নোকিয়ার প্রভাব ছিল অসাধারণ। 2000-এর দশকে গ্রামের মানুষ থেকে শহরের তরুণ সবাই নোকিয়া ব্যবহার করত। নোকিয়া 1100, যার টর্চ ফিউচার ছিল, গ্রামের মানুষের কাছে ছিল আশীর্বাদ। এই ফোন বিক্রি হয় 250 মিলিয়ন ইউনিট, যা বিশ্বের সবচেয়ে বেশি বিক্রি হওয়া ফোনের মধ্যে একটি। 2007 সাল মোবাইল দুনিয়ার জন্য একটা ভূমিকম্প। স্টিভ জবস মঞ্চে উঠে আইফোন ঘোষণা করেন। এটা শুধু একটা ফোন ছিল না, একটা টাচ স্ক্রিনযুক্ত কম্পিউটার। অ্যাপ স্টোর, স্লিক ডিজাইন আর ইন্টারনেট ব্রাউজিং, আইফোন মানুষের ফোন ব্যবহার করার ধারণা বদলে দেয়। কিন্তু নোকিয়া এই পরিবর্তনের জন্য মোটেও প্রস্তুত ছিল না। নোকিয়া তখন তাদের সিম্বিয়ান অপারেটিং সিস্টেমের উপর নির্ভর করছিল। 2007 সালে সিম্বিয়ান ছিল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মোবাইল অপারেটিং সিস্টেম, 65% মার্কেট শেয়ার নিয়ে।
কিন্তু সিম্বিয়ান ছিল জটিল, অ্যাপ ডেভেলপারদের জন্য এটা ছিল দুঃস্বপ্ন, আর ব্যবহারকারীদের জন্য ছিল ক্লান্তিকর। অন্যদিকে আইফোনের iOS ছিল সহজ, আর 2008 সালে গুগলের অ্যান্ড্রয়েড এসে বাজারে ঝড় তোলে। 2007 থেকে 2013 সালের মধ্যে নোকিয়ার মার্কেট শেয়ার 49.4% থেকে কমে মাত্র 3% হয়ে যায়। স্যামসাং, এইচটিসি আর অ্যাপেল দ্রুত বাজার দখল করে নেয়। নোকিয়া চেষ্টাও করছিল। 2008 সালে তারা নোকিয়া 5800 লঞ্চ করে, যা ছিল তাদের প্রথম টাচ স্ক্রিন ফোন। কিন্তু এর ইউজার ইন্টারফেস ছিল একদম ধীর, যা ব্যবহারকারীদের হতাশ করে। প্রযুক্তির পাশাপাশি এই নোকিয়ার অভ্যন্তরীণ সমস্যা ছিল মারাত্মক। কোম্পানি এত বড় হয়ে গিয়েছিল যে সিদ্ধান্ত নেওয়া জটিল হয়ে পড়ে। নোকিয়ার সিও অলিপেকো কালাসুবু 2006 সালে বলেছিলেন, আমাদের কাছে সব আছে, আমাদের কিচ্ছু দরকার নেই। এই অতিরিক্ত আত্মবিশ্বাস তাদের পতনের অন্যতম কারণ। ম্যানেজাররা প্রতিযোগীদের ভয় পেতেন, আর কর্মীরা ম্যানেজারদের ভয়ে খারাপ খবর শেয়ার করতেন না। ফলে নোকিয়ার শীর্ষ ব্যবস্থাপনা ভুল ধারণায় ছিল যে তারা এখনও সেরা। বাংলাদেশেও নোকিয়ার জনপ্রিয়তা কমতে থাকে। 2010 সালের দিকে তরুণরা আইফোন আর স্যামসাং গ্যালাক্সির দিকে ঝুঁকে পড়ে। নোকিয়ার ফোনগুলো তখন আর আধুনিক মনে হতো না। সোশ্যাল মিডিয়া, অ্যাপ আর ইন্টারনেট ব্রাউজিংয়ের যুগে নোকিয়া পিছিয়ে পড়ে। 2011 সালে নোকিয়া একটা শেষ চেষ্টা করে। তারা মাইক্রোসফটের সাথে চুক্তি করে উইন্ডোজ ফোন অপারেটিং সিস্টেম ব্যবহার শুরু করে। নতুন সিও স্টেফেন এলপ, যিনি মাইক্রোসফট থেকে এসেছিলেন, সিম্বিয়ান বাদ দিয়ে উইন্ডোজ ফোনের উপর জোর দেন। ফলে আসে নোকিয়া লুমিয়া সিরিজ। লুমিয়ার ক্যামেরা ছিল দুর্দান্ত, কিন্তু উইন্ডোজ ফোন বাজারে টিকতে পারেনি। অ্যাপ স্টোরে অ্যাপের সংখ্যা ছিল কম, আর ব্যবহারকারীরা অ্যান্ড্রয়েড বা iOS-এর সাথে তুলনা করে হতাশ হতো। 2013 সালে নোকিয়ার মোবাইল ব্যবসা মাইক্রোসফটের কাছে বিক্রি হয়ে যায় মাত্র 5.44 বিলিয়ন ইউরোতে। এটা ছিল নোকিয়ার পতনের চূড়ান্ত অধ্যায়। যে কোম্পানি একসময় 250 বিলিয়ন ইউরোর বাজার মূল্যে পৌঁছেছিল, তার মোবাইল বিভাগ এত কম দামে বিক্রি হয়। 2016 সালে ফিনল্যান্ডে নোকিয়ার মোবাইল ফোন উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়। হাজার হাজার কর্মী চাকরি হারান। নোকিয়ার পতন ফিনল্যান্ডের অর্থনীতিতে বড় ধাক্কা দেয়। ফিনল্যান্ডের জিডিপি 2008 থেকে 2014 সালের মধ্যে 8% কমে যায়, যার একটা বড় কারণ ছিল নোকিয়ার পতন। বাংলাদেশের মতো দেশেও নোকিয়ার অনুপস্থিতি অনুভূত হয়। দোকানগুলোতে নোকিয়ার জায়গা নেয় চাইনিজ ব্র্যান্ডগুলো, যেমন শাওমি আর অপ্পো। নোকিয়া পুরোপুরি অদৃশ্য হয়ে যায়নি। মোবাইল ব্যবসা বিক্রি করার পর তারা টেলিকমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচারে মনোযোগ দেয়। আজ নোকিয়া 5G নেটওয়ার্ক, ক্লাউড সার্ভিসিং এবং ইন্ডাস্ট্রিয়াল ডিজিটালাইজেশনে বিশ্বের শীর্ষ কোম্পানিগুলোর মধ্যে একটি। 2023 সালে নোকিয়ার আয় ছিল 22.2 বিলিয়ন ইউরো, যার বেশিরভাগ এসেছে নেটওয়ার্ক সরঞ্জাম বিক্রি থেকে। এছাড়া এইচএমডি গ্লোবাল নামে একটা ফিনিশ কোম্পানি নোকিয়ার ব্র্যান্ডের নতুন ফোন বাজারে এনেছে। নোকিয়া 6, নোকিয়া 8 আর ফিচার ফোনের নতুন ভার্সন বাংলাদেশেও পাওয়া যায়। কিন্তু এই ফোনগুলো আর আগের নোকিয়ার মতো নয়। এগুলো এখন অ্যান্ড্রয়েডে চলে, আর বাজারে শাওমি, স্যামসাংয়ের সাথে প্রতিযোগিতাও করে। নোকিয়ার পতন ফিনল্যান্ডের জন্য একটা শিক্ষা ছিল। নোকিয়ার প্রাক্তন কর্মীরা আজ ফিনল্যান্ডে নতুন নতুন স্টার্ট গড়ে তুলেছে। গেমিং কোম্পানি রিভিও, যারা অ্যাংরি বার্ড তৈরি করেছে, তার অনেক কর্মী ছিল নোকিয়ার প্রাক্তন কর্মী। নোকিয়ার উত্তরাধিকার হলো এই উদ্ভাবনী চেতনা, যা ফিনল্যান্ডকে প্রযুক্তির ক্ষেত্রে এগিয়ে রেখেছে। নোকিয়ার গল্প আমাদের শেখায় যে সাফল্য কখনো চিরস্থায়ী নয়। পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে না পারলে যত বড়ই জায়েন্ট হোক, পতন অনিবার্য। নোকিয়ার প্রাক্তন সিও স্টেফেন এলপ বলেছিলেন, আমরা কিছু ভুল করিনি, কিন্তু কিভাবে যেন আমরা হেরে গেলাম। এই গল্প থেকে আপনি কি শিখলেন? কমেন্টে আপনার মতামত জানিয়ে দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।